এই যে একটি দেবব্রত দাসের আরেকটি কাস্টমার, যার দোকান আছে বনশ্রী পল্লীতে বলে, জানি না কোথায়। তো অন্যান্য যে দোকানদার কাস্টমারগুলি রয়েছে, মানে এটা পাইকারি দোকান, আগেও বলেছি, তো তারা এখানে বাড়ির সামনে যায় আর বুলি করে, মানে অ্যানোয়িং, উত্তক্তমূলক বাচক ইঙ্গিত, আকার ইঙ্গিত এবং বিরক্তিসূচক মন্তব্য। তো এই একটি লোক আছে, কয়েকটি কাস্টমার আছে এরকম করে, এবং বেশিরভাগ কাস্টমারই দোকানদার এবং তার যে কাজের দোকানদার যারা রয়েছে তারা এইসব করে, এবং তার খুচরো কাস্টমারও কিছু রয়েছে। এবং তার যে কাজের ছেলেটি, এইটি হচ্ছে, সেও কিছু অসম্মানসূচক কিছু কাজ করে, ইঙ্গিত মানে উত্তক্ত, যাতে মানুষ যাতে মেজাজ খারাপ হয় আর কি, সেই ধরনেরই কাজ সে করে। এবং এটা কন্টিনিউয়াস কাজ তার, গত যত বছর ধরে আছে তার এই কর্মচারীটি, বিশেষ করে তার নাম তো ডাক নাম যোগু, ভালো নাম জানি না কি বটে। এইটি একটি পিস, সে এরকম যতবার যায় তার বিরক্ত করাই উদ্দেশ্য। এবং এইরকম জায়গাটি, এই জায়গাটি তো লক্ষণ দাসের আগেও বলেছি, তো ভাড়া থাকে এরা। কিছু কাস্টমার আছে তারা এরকম করে, এবং সে এই যে দেবব্রত দাস, সে নিজেও দেখেছি কখনো করে কখনো করে না, মাঝে মধ্যে করে, এরকম বুলি করে যাকে বলে। তার কোন নীতিতে সে বিশ্বাসী আমি জানি না। আগেও বলেছি, আমার বৌদি, সেও তো আমার বাবা মায়ের নামে নিন্দা করে খায়, লোকের কাছে বদনাম কুড়িয়ে খায়। দাদাও তাই, যে মা বাবা এত শ্রদ্ধা করে, তার মা মারা যাওয়ার জন্য তাকে পুরো মেন্টাল সাপোর্ট তার প্রতি। আমাদের মেন্টাল কোনো সাপোর্ট তো, মা হচ্ছে একমাত্র সাপোর্ট, মেন্টাল সাপোর্ট এইটুকুই। আর তার যে কতটা মানে সেটা বলে বোঝানো, একজন মারা যাওয়া ছেলের যে কত সাপোর্ট থাকে সেটা আমি জানি। মেন্টাল সাপোর্ট, বিশেষ করে আমাদের ঘরে আমি যেটা দেখছি। তো তার বদলেও সে কি দেয়, ঘৃণা দেয়। এবং তার বউ, সে একটি পিস, যন্ত্র, লোকের কাছে আমার সামনে অপমান করে, আমার মায়ের নিন্দা করে, বাবার নিন্দা করে, অপমান করে, তাচ্ছিল্য করে, অসম্মান করে। যে একজন হাই স্কুলের একজন হেড পদে যে কর্মরত এককালে, সম্মান, মানে আমরা তো কোনোদিন অসম্মানিত হতে দেখিনি কাউকে ছোটোর থেকে, মানে এই ওর বিয়ের আগে পর্যন্ত। তো অসম্মানিত বোধ হওয়া যে কী জিনিস সেটা তারপরে বুঝেছি। এবং এই অন্যায়কে কখনোই মুখ বুজে মেনে নেওয়া উচিত নয়, এবং কেউ মেনে নিতে পারবেও না। অন্যায়ের ওপর অন্যায়টাই স্বাভাবিক, এবং এইটাই জগতের নিয়ম। এরপরে আমি তো আগেও বলেছি যে পুলিশ যে লাঠিচার্জ করে যখন নিয়ন্ত্রণ করতে পারে না, বা বিচারক যখন ফাঁসির আদেশ দেয়, সেই ফাঁসিটা কি হত্যা নয়? তো সেই ধরনেরই, সেইটাও এক ধরনের অপরাধীকে মারার জন্য এক ধরনের, সেটা নৈতিকতার দিক থেকে দেখতে গেলে সেটাও অপরাধ। বা একজনকে বন্দি করা, সেটা সমাজের স্বার্থে হচ্ছে বটে, ভালোর জন্যই হচ্ছে, কিন্তু সেটাও একটা অপরাধ। তো এই অপরাধগুলো দেখবার জন্য
খুঁটিনাটি অপরাধগুলো দেখবার কোনো সামাজিক ব্যবস্থা নেই, এবং এগুলোকে নিজে হাতেই সেগুলোকে সলভ করতে হয়। এবং সেই জন্য দরকার হলে যে কোনো রকম আক্রমণ করাটা একটা স্বাভাবিক প্রাকৃতিক কার্যকলাপ। সেখানে অবশ্যই দেখতে হবে যে কোনো ক্ষতি যাতে না হয়, এবং সেটা যেন শিক্ষামূলক এবং ভয় পাওয়ানোর উদ্দেশ্যে হতে পারে। এবং এই প্রতিবাদ ক্ষমতা কোথায় শক্তি এই যে আছে, যেমন আজকে সোশ্যাল মিডিয়ার একটা বড় ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে ইউজ করা এবং কত রকমের ক্ষমতা আছে, হ্যাঁ, সেই ক্ষমতাগুলোকে চেনা এবং সঠিকভাবে ব্যবহার করা। অবশ্যই নৈতিকতার আইনত্ব মানে যেটা বেআইনি বা অমানবিক কাজ, অবশ্যই সেখানে কখনোই আমি এটার পক্ষপাতী নই আইনের স্বার্থে। কিন্তু জঙ্গলরাজ যেখানে চলে সেইখানে তো নৈতিকতার জায়গাতেই থেকে যায়। দঙ্গলরাজ দলের রাজ যেখানে থাকে, সেখানে তো নৈতিকতা শুধু কিছু বাক্য। সেইখানে আমি যদি নৈতিক বিচার বুদ্ধি দিয়ে চললেও আমার উপরে অনৈতিক কাজ হলে সেটা আমি নৈতিকতা দিয়ে কীভাবে সমাধান করব? একজন আমার উপর অন্যায় করবে আর আমি তার উপর ন্যায় বিচার রাখবো কী করে? এটা তো একটা বড় প্রশ্নের বিষয়, যার কোনো আইনি সমাধান আছে কি না আমার জানা নেই। আইন সবসময় বলে আইনের সহায়তা নিতে, কিন্তু এই ছোটোখাটো ব্যাপারেও এগুলো খুঁটিনাটি সূক্ষ্ম ব্যাপার এবং সেন্সিটিভ ব্যাপার। এগুলো কারো বিভিন্ন জীবনে বিভিন্ন রকমের সমস্যা, এরকম হাজারো সমস্যা রয়েছে, যদিও তার ধরন একই, কিছু পার্টিকুলার ধরন আছে, কিছু ক্যাটাগরি আছে তার মধ্যে, তবুও এইটা একটা সিচুয়েশান। তো এই যে যেমন দেখলাম, আমি দেখাতে চাইছি যে এই জায়গাতে ও যেমন খৈনটা ফেলে দিয়ে চলে গেল, তো থুতু ফেলার যেটা যতবার যায় আসে, তো ও কী করে থুতু ফেলে যায়, মানে আমার দরজার সামনেটাতে, এই যে আমার দোকানের দরজা, আর ও এই এরিয়াতে ওই ছেলেটি যজ্ঞু যে ছেলেটি আছে, সে ওরকম আমরা বাংলা যেটা বলি যে চলতি বাংলা যে থুকে দিয়ে চলে যায়, এটা তো সেই কাজ করে, মানে এইটা এক ধরনের বিরক্ত করার উদ্দেশ্যে। তো যদি স্থানীয় কেউ দেখে, তারও এটা জেনে রাখা উচিত যে তার মেন্টালিটি কেমন, তার কি ক্যারেক্টার, বিহেভিয়ার, তার যে সে নিজেই বলে যে ও পাগল, সে নিজেই বলে। তো ক্ষেত্রে কি আর বলার আছে, জিজ্ঞাসা করলে, আমি অনেকজনকে জিজ্ঞাসাও করেছি যে এরকম কেন করো, তো তখন অস্বীকার করে, করিনি কিছু। তো এবার আমি কি বলবো? সে যদি নিজের মুখে কিছু অস্বীকার করে যে আমি করিনি কিছু। তো এছাড়া এগুলো ডকুমেন্টেশন করে রাখা, তো আমি আগেও একটা বলেছি যে সোশ্যাল বুলি যারা শিকার হয়, যারা সোশ্যাল বুলি, যাদের সোশ্যাল বুলি, তো এটা তো একটা কমন প্রবলেম, কিন্তু এটা যাদের বড় আকার ধারণ করে, যখন সেটা আত্মহত্যার পর্যায়ে যায় বা যখন সেটা মানুষ নিজেকে একটা সিরিয়াস পর্যায়ে চলে যায়, তখন
সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয় বা কীভাবে হ্যান্ডেল করতে হয় বা কী করে ফেস করতে হয় বা সেই মুহূর্তে কী করা উচিত, তার একটা আইডিয়া, ধারণা বা আমার ডকুমেন্টেশন সব কিছুই এক ভিডিওতে করবার চেষ্টা করলাম। যে দোকানের কথা বলছি, মনদীপ প্লাজা, দোকানের ওনারের নাম দেবব্রত দাস, আর তার অপর নাম পরিমল দাস, যার নামে অন্য পরিমল একজন আছে, তো সে তার থেকেও পুরনো। তো সেটা কোইন্সিডেন্স নাকি মার্কেট ধরার জন্য, সেটা আমি জানি না। এই ব্যক্তিটিও মাঝে মধ্যে এইসব করে এবং এটা একটা সোশ্যাল ইনফ্লুয়েন্স আছে, এর ইনফ্লুয়েন্স আছে। এই যে মনদীপ প্লাজার, এর একটা ওকে উত্ত্যক্ত করে, আবার পাল্টা একে, এইসবই এইখানে এই গলিতে এইসবই চলে। আর এইখানে যে রাকেশ আছে, রাকেশ পাল, সে হচ্ছে ইংলিশের টিচার। এই যে রাজদূত, এই রয়্যাল এনফিল্ড গাড়ি, সে এই লং জার্নির গাড়িটা লোকালে চালায়। সে একজন মাস্টার হয়ে, সেই ইংলিশের মাস্টার। তো কী ধরনের মাস্টার, এটা ভাবা উচিত। আর আগেও আমি বলেছি যে তার এতজন ছাত্র আছে, তারা যে কি শিখছে এবং এই পড়ানোর যে বিজনেস, এইটা যে কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে, এটা তো আজকে তো আমাদের জানতে বাকি নেই। এবং আমি নিজের চোখেও দেখছি যে কি মর্মান্তিক এগুলোর পরিণতি হচ্ছে। এবং এক কথায় নিরুপায় বলা চলে সমাজ, মানে আমরা মাস্টার নেই পড়ানোর মতো, গাইড করবার মতো কোনো টিচার তৈরি হতে পারেনি সমাজে। এবং সেইটার আমাদের তো দোষারোপ করে দেওয়া সহজ, আমরা খুব সহজেই নেতা মন্ত্রী বা সরকার বা সিস্টেমকে দায়ী করে দিতে পারি খুব সহজেই। কিন্তু এইটা একটা সার্বিকভাবে একটা সামাজিক অবক্ষয়, যার জন্য জনগণ, সরকার সকলেই কম বেশি দায়ী। মানুষের সিন্ডিকেট রাজ, যেটা বললাম, যে দলগত প্রভাব। সিন্ডিকেট মানে তো দল, তো দলের যে ছোটোখাটো দলের যে মাফিয়াগিরি, এই সবগুলো সোসাইটিতে যখনই একটা শিল্পাঞ্চল হয়ে ওঠে, সে এইগুলো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। মাফিয়া রাজ, গুন্ডারাজ, পাওয়ারের একটা শো অফ। এবং সেখানে ধীরে ধীরে, যেহেতু একটা আমাদের এলাকা খুব একটা পুরনো নয়, সেই দিক থেকে দেখতে গেলে ডেভেলপ করছে এবং অন্যান্য জায়গার থেকে অনেকটা এগিয়ে আছে। যেখানে সরকার বলে কোনো বস্তুই নেই, সেই জায়গা থেকে আমরা অ্যাটলিস্ট সরকারকে দেখতে পাচ্ছি যে সরকার আছে, পুলিশ আছে। এটা একটা আমাদের মনে শান্তি, এবং বাস্তবিকভাবেও তারা কিছু কাজ করে, অবশ্যই সব না পারলেও। তো সেইটাই অনেক, তারা না থাকলে যে সমাজ হয়তো আরও রসাতলে যেত, আরও ভয়াবহতা দেখা দিত। তো সেই দুর্বিষহটা হয়তো তাদের জন্যই আমরা শান্তি দেখতে পাচ্ছি সোসাইটিতে, এদের সমাজে একটা ভারসাম্য একটা রয়েছে। তো সকলেই তো একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা সমাজের জন্য এই কাজগুলো, অবশ্যই তাদের ভাষা আলাদা, তো তারাও ব্যাপারগুলো অনুভব করে। ব্যাপারটা এইরকম এখন পরিস্থিতি। এবার সব জায়গায় এলাকা ভেদে, আমার পাড়ায় একরকম, পাশের পাড়ায় সিচুয়েশান একরকম। কোনো জায়গায় যেখানে যেমন, আমি আমার সিচুয়েশান, যেটা আমার অবজারভেশন, আমার পর্যবেক্ষণ আমি শেয়ার করলাম।
পরিস্থিতি ভেদে, স্থান ভেদে, সময় ভেদে পরিস্থিতি আলাদা হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতিটা এরকমই, এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সব কিছুই পসিবল। এই যে রিসেন্টলি শুনলাম আমাদের সোনামুখীতে একজন সুইসাইড করেছে, একজন নেত্রী, সোনামুখী আমাদের জেলাতেই। তো এই ব্যাপারগুলোর একটা, এইখানেও আমরা যেহেতু দোকান করি, যেহেতু আমরা মানুষজনের সাথে মেলামেশা করি, তো মার্কেটে যেহেতু আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বটে, তো এইখানে অনেক উগ্রতা কাজ করে। এইখানে উগ্রবাদী সংস্কৃতির একটা প্রভাব রয়েছে, কিন্তু আমরা মানুষরা সাধারণত নম্রতা বা ভদ্রতা বা দয়াশীলতা এইসবেই আমরা থাকতে অভ্যস্ত। যদিও কিছু পাগল আছে, কিছু মানসিক বিকৃতিপূর্ণ কিছু ব্যক্তি আছে, বা কিছু সমাজের প্রতি বীতশ্রদ্ধ কিছু ব্যক্তি আছে, তাদের মেন্টালিটি তো এটা ন্যাচারালি তাদের একটা ব্যাড ইম্প্যাক্ট সোসাইটিতে বা সমাজেই তার প্রতিফলন ঘটে। তো সেইটাই আমি বলতে চাইলাম যে অন্যায়ের প্রতিবাদ, এটা আমরা বলি কি না বলি, এটা আমরা করবই। যে প্রতিবাদ করতে ভুলে যায় সে বাঁচতেও ভুলে যায়। এবং সব জায়গাতেই পুলিশের সহায়তা থাকে না, সব জায়গাতে আইনের সহায়তা থাকে না। সেখানে আইন সবসময়তেই বলতে পারে যে আইন নিজের হাতে নিও না, কিন্তু এই সূক্ষ্ম ব্যাপারগুলোতে নিজেকেই সেখানে আইনকে না হলেও মানবিকতাকে নিজের হাতে তুলে নিতেই হয়। নৈতিকতা বোধ, যেখানে অন্যায় তোমার উপরে হয়, কিন্তু তুমি সেখানে ন্যায় বিচার রাখলেও তার কোনো গুরুত্ব থাকে না, তখন সেখানে তোমাকে তার একটা প্রতিবাদ করতেই হয়। এবং প্রতিবাদের ভাষা কেমন হবে সেটা তো আমি প্রথমেই বললাম। এবং এইগুলো প্রস্তুত থাকা উচিত। আমিও এগুলো মাঝে মধ্যে শিখি, লেকচার শুনি, চাণক্যের নীতি, বিভিন্ন এইসব যে ইন্টারনেটে যে লেকচারগুলো পাওয়া যায়, আমি নাম করব না কারণ। তো এইগুলো আমার ভালো লাগে এবং শুনি এবং শুনে সেগুলোর থেকেও, এবং সেখানেও ভুল থাকে অবশ্যই, সেখানেও, কিন্তু আমি সেইগুলোকে ঠিক ভুল নিজের পর্যবেক্ষণ দিয়ে বিচার করে তার চেষ্টা করি সেটাকে কতটা বাস্তবিকভাবে তা যুক্তিযুক্ত করা যায়, এবং সেইভাবে আমি নিজের মতো করে নিজের আঙ্গিকে, নিজের পর্যবেক্ষণে যেটা আমার ধারণা, যেটা আমার আইডিয়া, জাস্ট সলিউশন, এই সলিউশনগুলো আমি শেয়ার করি একটার পর একটা। জীবনে চলার পথে অনেক কিছুই সমস্যা তৈরি হতে পারে, এবং এক একজনের সমস্যা এক এক রকমের, এক একজনের অভিজ্ঞতা আলাদা, সবাইকার অভিজ্ঞতা আলাদা, সবাইকার এক্সপেরিমেন্ট আলাদা, সবাইকার তার রেজাল্ট আলাদা। তো এইটাই বলার ছিল, এইগুলোই সব বলার ছিল। তো তাই বলে আমাদের যে ইন্টারনেটে ভুল তাই বলে যে দেখবো না এমনটা নয়। অনেকেই বলে যে দেখবেন না, এগুলো সব এআই দিয়ে বানানো, এগুলো সব ফেক, এগুলো সব জালি, এইরকমও শোনা যায়। তো ফেক হলেও আমি মনে করি দেখবো সবই,
এবং ঠিক ভুল সেটা বিচার করার ক্ষমতা, সেখানে বিচার করার যোগ্যতা এবং অথেন্টিক জায়গা থেকে দেখবার একটা চেষ্টা, এইগুলোর বা শোনা, যে কারণ যে ভিডিও যে বানায় বা যে অডিও, যে বই বানায়, যে অডিও বুকস, সেখানে তার লেখকের একটা ব্যক্তিগত চিন্তা থাকে, সেই চিন্তার উপর ভর করেই সে কিছু লেখে। কাজেই সব যদি আমি বলে দিই তার ভুল, সেটাও ঠিক না, তার মধ্যে কিছু তো ঠিক অবশ্যই আছে। তো এইসব কথা চিন্তা রেখেই আমাদের কি করব, আমাদের ডিসিশনটা আমাদের নিজেদেরই নেওয়া উচিত। এবং আমি আগেও বলেছি যে আমাদের কথার আমাদের যেটা প্রয়োজন ততক্ষণই যতক্ষণ আমাদের মানে প্রবলেম যতক্ষণ আমরা নিজের সঙ্গে মেলাতে পারবো, যতক্ষণ শোনার প্রয়োজন ততক্ষণই কথার অর্থ থাকবে। পরিস্থিতি যেটা বলতে চায় তার কথাগুলোর অর্থ ততক্ষণই থাকবে যতক্ষণ আমাদের শোনা প্রয়োজন, যতক্ষণ আমাদের নিজের সঙ্গে, জীবনের সঙ্গে এইটাকে মেলাতে পারবো। যখনই মেলাতে পারবো না তখনই আমার কথাগুলো অর্থহীন হয়ে যায়, বা প্রাসঙ্গিকতা হারিয়ে গেলে কথাগুলো অর্থহীন হয়ে পড়ে। তো এইগুলো একটা পুরোটাই আপেক্ষিক বা পুরোটাই পরিস্থিতি নির্ভর আমার এগুলো সলিউশন বা ধারণা বা আইডিয়া বা পর্যবেক্ষণ। আমিও ছোটোখাটো রিসার্চ করি মাঝে মধ্যে, এবং সকলেই করে, সোশ্যাল এক্সপেরিমেন্ট, পার্সোনাল এক্সপেরিমেন্ট, সব রকমেরই করি। এবং অবশ্যই সব দিক বিচার করে, নৈতিকতা বিশেষ করে আমাদের কনস্টিটিউশন বা অনৈতিক বা এইগুলো সব কিছু, এইগুলো বিচার করেই আমরা চলা উচিত। তো চলার পথে এই ধরনের অনেক বাধা বা এগুলো বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে কিছু ফেস করতে হয়। সেইগুলো জাস্ট আমি একটা ডকুমেন্টেশন বা ডকুমেন্টারি করে দেওয়ার চেষ্টা করি। তো আবারও বলে রাখি, আমি এই জন্য চেষ্টা করলাম যে এই দেবব্রত দাস, দেবু ওরফে পরিমল দাস, এই যে এই দোকানটি, আর এইখানে এটা হচ্ছে পুলিশ স্টেশনের যে কর্তা। তো যাই হোক, এইখানে কোনো অবজেকশন আমার নাই, এখানে সবই ঠিক আছে এই দুটি জায়গাতে। আর যে এই ব্যক্তিটি, এইটিও একটি মাল, পয়জনাস মাল। আর এই যে এই দিকে আছে এগ রোলের দোকানের, এইখান থেকে এই দিকের আসে, এই দিকের তো তারা তাদের কাজে ব্যস্ত থাকে, তো তারা নিজের মতন তাদেরটা আমি অত বুঝতে পারি না কি ব্যাপার স্যাপার, তারা নিজেদের কাজে ব্যস্ত। আর মেন যে প্রবলেম হচ্ছে এইখানটাতে, এইটা খুব ডিস্টার্বিং এরিয়া। আর এই তো বললাম আমার দাদার বউ আলো পাল, এই যে আমার উপরেই থাকে, এই যে উপরের তোলা। আর আমার এই যে সম্পর্কে যে দাদা, সেও আমার ভালো তো দেখতে পারে কি পারে না সেটা আলাদা ব্যাপার। সে ভালো, তারও একটা ভালো পার্ট রয়েছে, তো ভালো পার্ট নিয়ে আমি কিছু বলছি না, পরে বলবো। অবশ্যই দাদা ভাইয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে,
কিন্তু আমি বিশেষত খারাপগুলোই আমি বলছি, যে সে মানে নিজেকে এতটাই অভিজ্ঞ ভাবে যে সে কিছু না বুঝেই মনে করে সব বুঝে গেছি। এবং সে তার মা তো মারা গেছে এটাই বলেছি, এবং ছোটোর থেকে এইটাই দেখেছি শুনেছি যতবারই আসে, এই যে বাবার যে কাকিমা, তো আমরা দিদি বলি ছোটোর থেকেই। তো বাবার যেই কাকিমা এইটা প্রচার অ্যাড চালিয়ে গেছে সবার সামনে যে মা মারা গেছে, এবং এইটা একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট ছিল সোসাইটিতে। এবং যখনই বাড়িতে কেউ আসতো, ব্যাপারটা এমন যে যত মানে আমি যেন যেন আমাকে দেখতে পাচ্ছে না কেউ, আর সবাই তার দয়াতে দুঃখে বিহ্বল হয়ে আছে। তো পরিস্থিতিটা নজরটা আমার কাছে এরকম। তো আমরা এরকম রেসপেক্ট করি, যেহেতু তার মা মারা গেছে, তো সেই শ্রদ্ধা আজও আছে, আজও সেটা চেষ্টা করি সেই সম্মানটা রাখা, সেই ভালোবাসা রাখা, সেই আবেগ ধরে রাখার চেষ্টা করি। কারণ যার মা নাই, তার জীবনে সে অনেক কিছু থেকেই বঞ্চিত, এমনটা আমরা জানি। কিন্তু আমি তো বলবো সে হচ্ছে, তার যা মেন্টাল সাপোর্ট আছে সেটা আমার নাই, সেটা আমাদের। তার যা সোশ্যাল সাপোর্ট আছে, এবং তার মেন্টাল সাপোর্ট, তার সোশ্যাল সাপোর্ট, তার ফিনান্সিয়াল সাপোর্ট, তার এভরিথিং, যে কোনো, আমি তো মনে পড়ছে না সব কিছু। তো এটাকে বললে হিংসাও বলতে পারে লোকে, কিন্তু এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট যে সব সময় প্রমোট করা হয়েছে তাদের। এবং এইটাই তো ঘরে একটা প্রচার করেছে যে বাবার যে কাকিমা, যে আমার মা নাকি কিছুই করে না। তো সমাজ মানে একটা তো সব পরিবারের মধ্যে একটা থাকে, কিন্তু আমাদের যে এই প্রবলেমটা ছোটো থেকে খুব ব্যাপক আকারে এটা ফেস করেছি, এবং আমরা এটা নিরুপায় হয়ে এক ধরনের চুপ ছিলাম, এবং এগুলোর কোনো সলিউশন বার করারই চেষ্টা করি। এবং সলিউশন হচ্ছে দূরে থাকা, এবং সেইটাই আজ করা হয়েছে, যে সব সেপারেট থাকো, দূরে থাকো, হ্যাঁ, দূরে থেকে সম্পর্ক ভালো রাখো। এই মতবাদ, এই থিওরিতে আমরা সমাজ চলছে, এবং আমরাও সেই পথেই চলছি। আজকে নিউক্লিয়ার ফ্যামিলি যেটা বলছে, আজকে একা থাকো, তো একা পরিবারে থাকো। এবং এমনও করেছে যে আমাদের অনুপস্থিতিতে ঘরের মাঝখানে একটা বিশাল বড় গ্যারেজ করে দিয়েছে, এবং জানে যে আমরা থাকলে সেটা হয়তো হতে পারে। তো এই ধরনের কাজ ধরে এরকম অনেক হয়েছে। এবং আমি ভালো পার্টও আছে, ভালো পার্ট তো আমি প্রথমে বললাম যে আমি খারাপ পার্টগুলো নিয়েই বলছি। তো ওরকম আমাদের সঙ্গে তো ডিসকাস তো করেই না, উপরে আমাদের বদনাম লোকের কাছে করে খায়, এবং কোনো দায়িত্ববোধ তো এটা সেটা প্রশ্নের বিষয়। এবং তার বন্ধুগুলিও সব একটি করে পিস। তার যে বন্ধু আছে ছোটোর থেকেই তো পিছনে লাগতো, রাস্তায় দাঁড়ালে রাস্তায় বন্ধুর সঙ্গে কথা বলে, তার দাদার আবার সেটা খুব গায়ে বিঁধত। তাই আমরা 3 ভাই, তো
ও দাদার যে বন্ধু, তারাও একটি করে সব যন্ত্র। এবং একটা ভালো পার্ট তো আমি বলেছি, তারা কখনো হয়তো উপকারে লাগে, কিন্তু কতটা উপকারে লাগে এবং তার কতটা অপকারে লাগে সেইটাও একটা ভাববার গুরুতর বিষয়। উপকারটা কতটুকু করেছে এবং তার বদলে যে ক্ষতিটা, যে আমাদের ড্যামেজ যেটা, সেটা কতটা করেছে, এবং সেটা আজও সেই প্রবলেম আমরা ফেস করি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি। এবং এইটা একটা সোশ্যাল প্রবলেম এবং ফিনান্সিয়াল প্রবলেম তো অবশ্যই বটে। ফিনান্সিয়াল তো মেন কারণ অবশ্যই। তো অর্থই তো সব কিছুর মূলে আমাদের সোসাইটিতে। তো অর্থ মূলে বলে দিলে তো ব্যাখ্যা শেষ হয়ে যায়, কিন্তু এর অর্থ ছাড়াও যে ব্যাপারগুলো ম্যাটার করে, তো সেইগুলোই আমি বলছি। এবং আমরা সেভাবে আর্থিকভাবে একেবারে গরিবও নয়, আবার সচ্ছলও নয়, মিডিল ক্লাস যাকে বলে। এবং মিডিল ক্লাস তো বর্তমানে আমরা জানি যে বিপন্নের মুখে, আর দরিদ্র শ্রেণী আজকে সরকারের সহায়তায় অনেকটাই সমৃদ্ধ, সম্ভ্রান্ত। দুটোই। আর এই যে রাকেশ পাল যার কথা বললাম, এর এই ছাত্রগুলিও সব না, কিছু ছাত্র, খুবই কম সেটা সংখ্যায়, বেশিরভাগ ছাত্রই খুব এখনকার মানে চিরকাল ভালোই, বেশি কয়েকজন ছাত্র আছে গুণাগুন্তি, তারা এত ছ্যাবলামি। এই যে আমি আগে একটা ভিডিও আমি দেখলাম যে কুলাঙ্গা যেটা বলছে, তো সেই ধরনের কুলাঙ্গারি করতে করতে যায় এই গলিতে। এবং আমি কাকে বলবো, এটা মাস্টার নিজেই কন্ট্রোল করতে যদি কি কন্ট্রোল করবে। এবং সেরকম অবশ্যই হাতে সেরকম সে নিয়ন্ত্রণ করলে অবশ্যই। তো ইদানিং দেখেছি বাজারে ছেলেদের থেকে মেয়েদের পাওয়ার অনেক বেশি, যেটা আমি দেখছি। তো ছেলেদের টিজিং যে বুলি করার যে প্রবণতা, তার সাথে মেয়েদেরও একটা প্রবণতা তৈরি হয়েছে। তো এইটা একটা সাইড ইফেক্টও বটে। এবারে মেয়েরা যদি ছেলেদেরকে বুলি করে, সেক্ষেত্রে কোনো অসুবিধা, সেক্ষেত্রে আইনি কোনো সহায়তা নেই, কিন্তু আছে অবশ্যই। আমি নেই বললে এবার ভুল হয়ে যাবে, কিন্তু ছেলেরা যদি মেয়েদেরকে বুলি করে, সেক্ষেত্রে থানায় তার একটা কড়া শাস্তি হয়, অথবা আমাদের যে ল রয়েছে সেটা মেয়েদেরকে বেশি সাপোর্ট করে, বা সমাজের রয়েছে। এরপরে এইগুলো তো সব ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এটা আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বললাম। সেটাই বলতে চাইলাম যে যেখানে নৈতিকতার যখনই প্রশ্ন আসে, যে নৈতিকতাটা কতটা নৈতিক, কতটা অনৈতিকভাবে, মানে কতটা দুর্বলতা, নৈতিকতা নাকি দুর্বলতা, সেটাই আমি একটা ইয়েতে বলেছিলাম।
যে আমরা দুর্বল তাই আমরা নৈতিকতা মানতে বাধ্য, যারা দুর্বল নয় তারা নৈতিকতা পরোয়া করে না। তো এইটাও একটা ফ্যাক্টর, যে সোসাইটিতে দুর্বল এবং সবলের যে প্রভাব, মাৎসন্যায় আমি একটা প্রথমে অনেকদিন আগেই বলেছিলাম যে মাৎসন্যায় কি এবং ক্ষমতার প্রভাব সেখানে আমরা অমানবিকভাবে বা মানবিকতাকে ভুলে গিয়ে যে কাজগুলো করি, অথবা আমরা বিশেষ পরিস্থিতিতে সকলেই, আমি কোনো মানুষের কথা মানে বিশিষ্ট কোনো গ্রুপের দলের কথা বলছি না, সকল মানুষের ক্ষেত্রে এই ভুলটা হয়। যখন আমরা নৈতিকতা যখন আমরা ভুলে যাই আসলে, যে আমরা যেমন সাপ মারতে, ইঁদুর মারতে, কুকুরকে মারতে যেমন দ্বিধা বোধ করি না, সেই রকমই দুর্বলের উপর আঘাত করতেও আমরা কিছু মানুষ অথবা সব মানুষ কিছু পরিস্থিতিতে ভুল মনে করে না। অথবা যাকে বলে লেলিয়ে দেওয়া, যাকে লেলিয়ে দেওয়া হয়, সে ভুলে যায় এটা নৈতিক কি অনৈতিক, ঠিক কি ভুল, কারো ক্ষতি হচ্ছে কি কেউ বিরক্ত হচ্ছে কি, তার পরিস্থিতি কেমন, তার আর্থিক অবস্থা কেমন, তার কি চলছে তার আশেপাশে, তার মান সম্মান, তার কে সে বিপদে আছে কি অবস্থায় আছে, এইগুলো তখন আমরা ভুলে যাই। আমরা সবাই ভুলে যাই যখন আমাদেরকে লেলিয়ে দেওয়া হয়। যেমন রাজনৈতিক লেলানি তো আমরা সকলেই জানি, এবং এইটা একটা আলাদা আলাদা একটা টপিক। তো সেইখানে একটা বলা হচ্ছে যে, খুব সংক্ষেপে বলে রাখি, যে রাজনীতি তখন কি দোষারোপের একটা ব্যবসা, যে আমি করব, সেই ও বললো এ করব। আরে বাবা, জনগণকে তো এটা বোঝা দরকার যে জনগণকেই করা দরকার। তো কোনো দলের উপর ভরসা করে জনগণ যদি বসে থাকে, তো তার সমাজের তো এই অবস্থা হবে। তো জনগণ সেটা বুঝবে কবে, এবং বুঝলেও সেটা করবে কবে? এবং মাফিয়া রাজ, গুন্ডা রাজ, এইগুলো একটা বড় প্রভাব, সেগুলো জনগণ বুঝবে কবে, বুঝে করবে কবে? এবং আমরা নিরুপায় যখনই আমরা সমাজের কোনো একটা হাইলাইটেড পর্যায়ে চলে আসি, তখনই আমরা কি মাফিয়াদের নজরে চলে আসি, আমরা গুন্ডারাজদের যে কবলে আমরা চলে আসি। এবং তখনই আমরা ফেস করতে পারি যে সমাজে অ্যাকচুয়ালি কত গুন্ডা আছে, এবং সমাজ যে মাফিয়াদের দ্বারা কতটা প্রভাবিত, সেইটা আমরা বুঝতে পারি কখন, যখন আমরা কিছু কাজ করতে যাই, কোনো কাজে অংশগ্রহণ করি, কোনো হয়তো বয়স হয় আমাদের, প্রাপ্তবয়স্ক হই, সব জায়গায় ঘোরাফেরা করি, তখনই এই সব ব্যাপারগুলো আমরা ফেস করি। তো সমাজ আজ গুন্ডাদের দ্বারা, আজ কি চিরকালই গুন্ডাদের দ্বারা চালিত হচ্ছে সারা দুনিয়া জুড়ে। তো সেখানে মানবিকতা, সততা একটা লেয়ার মাত্র,
সেখানে নৈতিকতা একটা চিন্তার লেয়ার, এবং তার লেয়ারের পরেও একটা অপরাধের লেয়ার, যেটা জনগণের মধ্যে অনৈতিক হিসেবে ধরা হয় বা অন্যায় হিসেবে ধরা হয়। সেই সবগুলো গোপনে অন্তরে এগুলো সমস্ত কার্যক্ষেত্রে, রাজনীতি তো আমরা সকলে জানি, আমি রাজনীতির কথা ওই কারণেই বললাম, কিন্তু অ্যাকচুয়ালি এইটা রাজনীতি সহ সর্বক্ষেত্রে, সমস্ত প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এইটা কম বেশি বা ব্যাপক হারে এটা এই অনৈতিকতার যে সমাহার, এটা প্রযোজ্য। অনৈতিকতার যে ইম্প্যাক্ট, প্রভাব, তা রিফ্লেক্ট করে, তার প্রতিফলন হয়। এবং এইটা একটা পার্ট অফ নেচার, পার্ট অফ সোসাইটি। এবং এটার সঙ্গে কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হয় তার প্রসঙ্গেই আমার, বা একটা সলিউশন ওরিয়েন্টেড একটা মাইন্ডসেট কীভাবে ডেভেলপ করতে হয় সেই প্রসঙ্গেই, সেই টপিকেই আমার বক্তব্য। এটা আমার নিজের উদ্দেশ্যে, এটা নিজের মনে রাখার উদ্দেশ্যে এবং একটা ডকুমেন্টেশনের স্বার্থে আমার করা ভিডিও।